সুধী ছাত্রছাত্রীবৃন্দ, সেমিস্টার 3 আজকের আলোচনা পি ব্লক মৌলসমূহের আচার আচরণ নিয়ে। আজকে আমরা পি ব্লকের একটি গুরুত্বপূর্ণ গ্রুপ 15 এর সদস্য ফসফরাস, সেই ফসফরাসের আজকে রূপভেদ বা অ্যালোট্রপি। আমরা জানি বেশ কয়েকটি অ্যালোট্রপি আছে, সাদা, লাল এবং কালো। এছাড়াও অন্যান্য যে রূপভেদগুলো আছে সেগুলো আজকে আলোচনা নয়, মূলত এই তিনটি রূপভেদই তোমাদের সিলেবাসে আছে। তো আজকের আলোচনা সাদা ফসফরাসকে নিয়ে। হোয়াইট পি কেন রিঅ্যাক্টিভ, কেন সাদা ফসফরাসের রাসায়নিক বিক্রিয়া অন্যান্য অ্যালোট্রপসের থেকে আলাদা, তো এই নিয়ে আজকে মূলত আলোচনা আমরা শুরু করব। লেটস স্টার্ট আজকের আলোচনা সাদা ফসফরাস। তো আজকে আমরা আলোচনা শুরু করব মূলত আজকের আলোচনা ফসফরাসের রূপভেদ নিয়ে। সাদা ফসফরাস, লাল ফসফরাস, কালো ফসফরাস। তোমরা যে চিত্রে যে ছবিগুলো দেখছো সেখানে দেখো পরিষ্কার দেওয়া আছে। প্রথমে দেখো একদম ওপরের দিকে ফসফরাসের দেখো লাল কালারের যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে রেড ফসফরাসের স্ট্রাকচার। 800 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ডাইফসফরাস এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেডে তারপরে আবার হিট করলে মোনোফসফরাসে কনভার্ট হয়। অর্থাৎ ফসফরাসের যে বন্ডিং আছে রেড ফসফরাসের, সেই বন্ডিংটা ভেঙে যায়। তো এটা হচ্ছে তোমার রেড ফসফরাস। এরপরে দেখো দেওয়া হচ্ছে এখানে হোয়াইট পি অর্থাৎ বা সাদা ফসফরাসের স্ট্রাকচার। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাদা কালারের, এটা হচ্ছে হোয়াইট ফসফরাস। ওকে, আর এক ধরনের ফসফরাস দেখানো হচ্ছে, দেখো ব্ল্যাক ফসফরাস। তার স্ট্রাকচারটা দেখো এইরকম, ব্ল্যাক ফসফরাস। ওকে, আচ্ছা, এই তিনটি হচ্ছে মূলত। এছাড়া কিন্তু কিছু ভায়োলেট কালারের ফসফরাসও আছে, অর্থাৎ বেগুনি কালারের। আর এই যে ভায়োলেট ফসফরাস। ওকে, এছাড়া বাদামি ফসফরাসও কিন্তু তোমাদের মূলত চ্যাপ্টারে সাদা বা হোয়াইট ফসফরাস, এই যে এইটা, আর লাল ফসফরাস, এই যে লাল ফসফরাস, আর কালো ফসফরাস, এই তিনটি নিয়েই মোটামুটি বিশদে আলোচনা আছে। তো চলো আজকে প্রথম আমরা শুরু করি সাদা ফসফরাসের প্রস্তুতি নিয়ে। তো দেখো সাদা ফসফরাস প্রস্তুত করতে গেলে নর্মালি আগেকার দিনে কি করা হতো, ক্যালসিয়াম ফসফেট অর্থাৎ খনিজ হিসেবে নেওয়া হতো ফসফরাইট আকরিক। এই ফসফরাইট আকরিক Ca3PO4(2), একে কি করা হচ্ছে না, উচ্চ উষ্ণতায়, ধরে নাও প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতাতে ইন প্রেজেন্স অফ সিলিকা অর্থাৎ বালি এর উপস্থিতিতে যদি হিট করা হয় তাহলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। তার সঙ্গে ফসফরাস পেন্টক্সাইডের একটা ডাইমার P4O10। এই P4O10 একে যখন আবার কার্বন দিয়ে রিডাকশন করা হবে তখন তৈরি হচ্ছে কি না, P4 অর্থাৎ সাদা ফসফরাস, কার্বন মনোক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে যায়। তো এই ছিল বৈদ্যুতিক চুল্লিতে অর্থাৎ ইলেকট্রিক ফার্নেসে। বর্তমানে কিন্তু এই ক্যালসিয়াম সিলিকেট ফসফেট এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশিয়ে হিট করে ইলেকট্রোলাইটিক রিডাকশনের মাধ্যমে অর্থাৎ তড়িৎ বিজারণের মাধ্যমে ফসফরাস প্রস্তুত করা হয় বর্তমানে। এখন আমরা আলোচনা করব সাদা ফসফরাসের আসলে স্ট্রাকচারটা বা গঠনটা কীরকম। দেখো সাধারণ উষ্ণতাতে অ্যাকচুয়ালি P4 ইউনিট রূপে সাদা ফসফরাস থাকে, অর্থাৎ এটা টেট্রা অ্যাটমিক। এর প্রতিটি মলিকুলে 4টি অ্যাটমস অফ পি থাকে, মানে 4টি পি পরমাণু। এবং এদের সজ্জাটা ভালো করে আমরা দেখব, সুষম যে চতুস্থলকের 4টি শীর্ষ, সেই 4টে শীর্ষে কিন্তু এরা অবস্থান করে। অর্থাৎ এই যে পিপি বন্ড, এই পিপিপি এই বন্ড অ্যাঙ্গেলটা দেখা যায় যে যথেষ্ট স্ট্রেন্ড মানে বিকৃত অবস্থায় আছে। কেন? কারণ দেখো নর্মালি এই পিপিপি অ্যাঙ্গেল সুষম চতুস্থলকে হওয়া উচিত 109 ডিগ্রি, তার জায়গায় 60 ডিগ্রি। অবভিয়াসলি এটা যথেষ্ট স্ট্রেন্ড অবস্থায় আছে।
তো স্ট্রেন্ড মলিকুল সহজেই কি করে, রিঅ্যাক্টিভ হয়ে যায়, কারণ তার একটা সুস্থিত কাঠামো চাই। তো সুস্থিতির লোকে আসলে বন্ডটা ভেঙে যায় দ্রুত। এই কারণেই এই বিকৃত যে চতুস্তলক, যে 4টে শীর্ষে পি এর অবস্থান, তার আসলে স্টেবিলিটির কারণেই সহজেই ভেঙে গিয়ে বিক্রিয়া করে। তাই এটাকে আমরা বলবো অত্যন্ত একটি রিঅ্যাক্টিভ মলিকুল। এটা খুবই রিঅ্যাক্টিভ, অর্থাৎ খুবই সক্রিয় একটি অণু, সক্রিয় মৌলিক অণু আমরা বলতে পারি। তো এখানে আরেকটা জিনিস এখানে আমরা উল্লেখ করব যে এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো অবভিয়াসলি এটা সিগমা বন্ড, অর্থাৎ পি এর সঙ্গে পি অরবিটালের সঙ্গে আর পি অরবিটালের এরকম পাশাপাশি ওভারল্যাপিং হয় না, বরং যেহেতু সিগমা বন্ড অবভিয়াসলি এর ওভারল্যাপিংটা হবে হেড অন ওভারল্যাপিং, অর্থাৎ এটা পি নিউক্লিয়াস হলে এটা পি নিউক্লিয়াস হলে এটা 3p অরবিটাল, এদের মধ্যে একটা এইভাবে কি হচ্ছে না কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে। ওকে, তো সাদা ফসফরাস মূলত কঠিন অবস্থাতেই থাকে, তবে তরল বা গ্যাসীয় অবস্থাতেও কিন্তু এরকমই স্ট্রাকচার থাকে। ওকে, তো এখানে একটা প্রসঙ্গক্রমে প্রশ্ন হওয়া উচিত যে নাইট্রোজেন যদি আসলে ট্রিপল বন্ড প্রডিউস করে N ট্রিপল বন্ড N, তাহলে কেন ফসফরাস P ট্রিপল বন্ড P এইভাবে আসলে P2 মলিকুলস তৈরি করতে পারে না? তার খুব সহজ উত্তর দেখো, নাইট্রোজেনের আকারটা খুব ছোট, ফলে নাইট্রোজেনের যে পি অরবিটাল, এই নাইট্রোজেনের পাশাপাশি দুটো পি অরবিটালের দূরত্ব যথেষ্ট কম থাকে। এর ফলে কি হয় যে এদের মধ্যে মোটামুটি একটা ওভারল্যাপিং হয়, অর্থাৎ এখানে পাই অরবিটাল ফর্মেশনটা অনেকটা ইজিয়ার এবং এনার্জিটিক্যালি ফেভারেবল, অর্থাৎ শক্তির দিক থেকে যথেষ্ট গ্রহণযোগ্য। কিন্তু যখনই 3p অরবিটাল হয়ে যাবে, ফসফরাসের আকার যথেষ্ট বড়, তাহলে আকার বড় হওয়ার জন্য এই 3p অরবিটালের মধ্যে যে দূরত্ব যথেষ্ট বেশি, ফলে এক্ষেত্রে এফেক্টিভ আমরা ওভারল্যাপিং হবে না, এফেক্টিভ আসলে ওভারল্যাপিং হচ্ছে না। এই কারণে এই পি এর মধ্যে যে বন্ডিং, সেটা কখনোই পাই বন্ড ফর্ম হতে পারে না। সেই কারণেই আসলে সিগমা বন্ড ছাড়া কোনো পাই এখানে বন্ড হতে পারে না। ওকে, তো সেই জন্যই P2 কোনো অস্তিত্ব নেই। এই হচ্ছে কনসেপ্টটা। তো চলো আমরা এখন দেখে নিই যে আসলে ভৌত ধর্ম কি আছে ফসফরাসের। দেখো, এটা একটা নরম, কঠিন হলেও এটা নরম, এবং এটা একটা কেলাসিত কঠিন পদার্থ, ক্রিস্টালাইন সলিড। কিন্তু যখন আলো মানে ইন প্রেজেন্স অফ লাইট কি হয় না, হালকা হলুদ বর্ণ ধারণ করে, এটা ইয়েলোইশ কালার হয়ে যায়। এমনিতে কিন্তু এটা সাদা দেখতে, কিন্তু যখনই লাইট পায় এটা ইয়েলোইশ কালার হয়। এটা অত্যন্ত কিন্তু টক্সিক, বিষাক্ত, শ্বাস প্রশ্বাসের সঙ্গে গেলে নানা রকম রোগ সৃষ্টি হয়, চোয়াল এবং গালের হাড় এটা ক্ষয় হয়, এবং এই কারণে এই রোগটাকে বলা হচ্ছে ফসিজ, PHOSY, ফসিজ। অর্থাৎ এই ফসিজ রোগের জন্য দায়ী কিন্তু আমরা বলতে পারি হোয়াইট পি। দেখো, P4 অণুগুলো এদের মধ্যে কি আছে, একটা সিম্পলি ভ্যান্ডারওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, আর কিছু নেই। তাহলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নর্মালি কী হওয়া উচিত, কম হওয়া উচিত, কিন্তু নাইট্রোজেনের থেকে এদের মলিকুলার ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে, যেহেতু P4। এই মলিকুলার ওয়েট বেড়ে যাওয়ার জন্য নাইট্রোজেনের থেকে এদের মধ্যে অণুগুলোর মধ্যে ভ্যান্ডারওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা অনেক স্ট্রং নাইট্রোজেনের তুলনায়। স্বাভাবিকভাবেই এদের সাধারণ উষ্ণতায় এরা সলিড, এবং প্রায় 317 কেলভিন হচ্ছে এদের মেল্টিং পয়েন্ট, আর বয়েলিং পয়েন্ট অ্যাবাউট 553 কেলভিন। ওকে, তার মানে প্রায় এখান থেকে 273 তোমরা যদি বাদ দাও, প্রায় হচ্ছে 280 সেন্টিগ্রেড, 280 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, তার মানে যথেষ্ট উচ্চ উষ্ণতাতে কিন্তু এ বাষ্পীভূত হয়। তারপর বলবো যেটা, তো আরেকটা এখানে খুব ইম্পর্টেন্ট আমরা বলবো এর সলিউবিলিটি প্রসঙ্গটা। সলিউবিলিটি
দেখো বাষ্পীয় মানে ফসফরাস হোয়াইট P4 অবস্থায় থাকে, এটা কিন্তু সম্পূর্ণ নন পোলার, কাজেই এটা H2 পোলার জাতীয় মলিকুলে একদম সম্পূর্ণ নন সলিউবল কিন্তু অদ্রাব্য। কিন্তু একে যদি আমরা নন পোলার কোনো সলভেন্ট নিই, যেমন মনে করো ইথার CS2 কার্বন ডাইসালফাইড বা অ্যালকোহল, এতে কিন্তু যথেষ্ট দ্রাব্য, অর্থাৎ দ্রাব্যতা দেখা যায়। এরপর বলি P4 এই মলিকুলসগুলো P4 মলিকুলসগুলো এগুলো ভ্যাপারাইজ অবস্থায় যখন যায়, ভ্যাপার যখন কন্ডিশনে যায়, তখন প্রায় 1070 K পর্যন্ত কোনো রিয়াকশান করে না, যথেষ্ট স্থিতিশীল। কিন্তু যদি তাপমাত্রা বেড়ে যায় তখন কি হয়, P4 কনভার্টেড হয়ে যাচ্ছে P2-তে, ঠিক আছে। অর্থাৎ যথেষ্ট উষ্ণতা পর্যন্তই এরা যথেষ্ট স্থিতিশীল, কিন্তু তারপর এই বন্ডগুলো ব্রেক করতে থাকে। তাহলে এখানে প্রশ্ন হলো যে এই যে P4 অণু ভেঙে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে, P2-তে। তাহলে P2 অণু কী করে এক্সিস্ট করে? P2 অণুতে অবশ্যই কিন্তু আমরা জানি যে যদিও দুর্বল অভিলেপনের মাত্রা আর ওভারল্যাপিংটা দুর্বল, কিন্তু এক্ষেত্রে P এর সঙ্গে P এর একটা কী হয়, সিগমা আর একটা পাই বন্ড ঠিক N2-র মতোই তৈরি হয়, কিন্তু এটা অত্যন্ত অস্থিতিশীল। কারণ এই যে বললাম না, অভিলেপনের মাত্রা খুবই কম, দূরত্বটা অনেক বেশি হওয়ার জন্যে 3p অরবিটালের যে ওভারল্যাপিং, যে প্যারালাল ওভারল্যাপিং, সেটা খুব কম মাত্রায় হয়। সেই জন্যই এটা একটা দুস্থিত P2 অণু তৈরি করে, ঠিক আছে। তো এই ছিল ভৌত ধর্ম সম্বন্ধে ফসফরাসের আজকের আলোচনা। এরপর আমরা ফসফরাসের রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। হোয়াইট ফসফরাস আসলে এতটাই কি বলবো, এক্সপ্লোসিভ ইন প্রেজেন্স অফ অক্সিজেন অর এয়ার, এটাকে খুব সাবধানতার সঙ্গে আসলে কেরোসিন বা এই জাতীয় সলভেন্টে দ্রবীয় রাখার পর বাতাসের সংস্পর্শে আনলে এইভাবে দেখো প্রচণ্ড বিস্ফোরণ সহ জ্বলতে থাকে এবং হোয়াইট ফিউম উৎপন্ন করে, যেটা আসলে ফসফরাস পেন্টঅক্সাইডের। তাহলে আমরা যদি রিয়াকশানটা এখন লিখে নিই, তাহলে দেখো এটা কৌণিক পীড়নের জন্যই এই সাদা ফসফরাস মূলত কি করছে না, সলিড কন্ডিশনে যখনই ইন প্রেজেন্স অফ অক্সিজেনের টাচে আসছে তৈরি করছে P4O10, অ্যাকচুয়ালি P2O5 এটা হচ্ছে ডাইমার অফ P2O5। তো ফসফরাসের এই যে বিশেষ ধর্ম, এই বিশেষ ধর্মকে বলা হচ্ছে অনুপ্রভা বা ফসফোরেসেন্স। এখানে আসলে কি হচ্ছে না, সাদা ফসফরাস শতজারিত হয়। তো ফসফরাসকে যখন এর বায়ু সংস্পর্শে আনা হয়, অর্থাৎ জলীয় বাষ্পের অনুপস্থিতিতে, আসলে ফসফরাস কী করে, এ ট্রাইঅক্সাইড ফসফরাস P2O3-তে কনভার্ট হয়। এই কনভার্জনের সময় শীতল শিখা উৎপন্ন হয়, যে শিখায় তোমার কিন্তু হাত পুড়বে না। এই জন্যে এটাকে বলা হচ্ছে ফসফরাসের একটা স্পেশাল মানে বৈশিষ্ট্য, এটাকে বলা হচ্ছে ফসফোরেশনস। ওকে। কিন্তু যখনই ইন প্রেজেন্স অফ জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই এয়ারের সঙ্গে ফসফরাস প্রচণ্ড ভিগোরাসলি রিয়াকশন করে এবং P2O5 উৎপন্ন করে। তো এই কারণেই ফসফরাসকে নর্মালি কী করা হয়, এই শতজারণটা রোধ করার জন্য একে জলের নিচে ডুবিয়ে রাখা হয়। এটাকে কেরোসিন বা এই জাতীয় কার্বন ডাইসালফাইড এই জাতীয় দ্রাবকেও দ্রবীভূত মানে ডুবিয়ে রাখা যেতে পারে, দ্রবীভূত করে রাখা যেতে পারে। এরপর আমরা আসলে মেটালের সাথে কিভাবে রিয়াকশান করে এই ফসফরাস সেটা একটু আলোচনা করি। ধরো মেটাল, সোডিয়াম বা পটাশিয়াম এই জাতীয় যদি আমরা খুব রিয়াক্টিভ মেটালের সঙ্গে P4-এর রিয়াকশান করানো হয়, তাহলে তৈরি হচ্ছে একটা ফসফাইড যৌগ M3P, মেটাল ফসফাইড। ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে তৈরি হবে M3P2, অর্থাৎ মেটাল এখানে কি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম প্লাস P4 বিক্রিয়া করে করবে CA3P2, এইভাবে রিয়াকশান করে।
অর্থাৎ সাদা ফসফরাস যদি তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু পায় তবে বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু পায় তাহলে কিন্তু বিজারিত হয়ে একটি আয়নীয় যৌগ ফসফাইড উৎপন্ন করে এবং এই ফসফাইডে আবার জল দিলে তৈরি হয় ফসফিন গ্যাস। এটা পরে আলোচনা করছি। তাহলে এবার দেখা যাক অধাতুর সঙ্গে কিভাবে বিক্রিয়া করে। অধাতুর সঙ্গে বিক্রিয়া, একটা অধাতুর নাম আমরা যদি বলি রিঅ্যাক্টিভ অধাতু ক্লোরিন, ব্রোমিন অর্থাৎ হ্যালোজেন। তাহলে হ্যালোজেনের সঙ্গে ফসফরাসের কিন্তু বিক্রিয়া করে তৈরি হচ্ছে ট্রাইহ্যালাইড যৌগ। আবার পেন্টাহ্যালাইডও উৎপন্ন করতে পারে যদি পর্যাপ্ত পরিমাণ হ্যালোজেন পায়, এক্সেস অফ হ্যালোজেন পায় তাহলে কিন্তু P4 বিক্রিয়া করে পেন্টাহ্যালাইডও গঠন করতে পারে। তো একইভাবে ফসফরাস যেমন ইলেকট্রোনেগেটিভ অধাতু যেমন ক্লোরিন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক তেমনি অক্সিজেনের সঙ্গেও কিন্তু বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে সাদা ফসফরাসের অক্সিজেন, সালফার এদের সঙ্গে বিক্রিয়া করার কিন্তু যথেষ্ট প্রবণতা আছে। যেমন সালফারের সঙ্গে বিক্রিয়া করে সালফাইড উৎপন্ন করতে পারে, যেমন ধরো P2S3 এই কম্পাউন্ডটা S3 বা মনে করো P2S5, হ্যাঁ এই কম্পাউন্ডগুলো কিন্তু উৎপন্ন করতে পারে। যেমন P4S3, হ্যাঁ এই যৌগটাকে আবার মনে রাখবে যে দেশলাই শিল্পে ব্যবহার করা হয়, অর্থাৎ সাদা ফসফরাসের সঙ্গে সালফারের বিক্রিয়া করিয়ে তৈরি করা হয় P4S3 যা দেশলাই শিল্পে ব্যবহার করা হয়। এরপর আমরা আলোচনা করব এই সাদা ফসফরাস আসলে ক্ষারের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে। তো একটা তীব্র ক্ষারের নাম যদি আমরা বলি সেটা তোমরা এক্ষুনি বলবে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এরকম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন P4 সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে বিক্রিয়া করে তৈরি করে একটি গ্যাস, তার নাম ফসফিন এবং সোডিয়াম হাইপোফসফিন NaH2PO2 সোডিয়াম হাইপোফসফাইড। এখানে লক্ষ্য করো পি এর জারণ অবস্থা কিন্তু +1 আর এখানে হচ্ছে +3 আর এখানে 0, তার মানে এ ডিসপ্রপোর্শনেট হচ্ছে, তাই না? একই সঙ্গে জারিত এবং বিজারিত হচ্ছে। এইটা হচ্ছে আমার জারণ আর এই এটাতে -3 হবে, অবভিয়াসলি এটা -3 কারণ এগুলো +1 +3 হিসাবে -3। তো একই সঙ্গে দেখো জারণ হচ্ছে আবার একই সাথে বিজারণও হচ্ছে। তো এরকম রিয়াকশানকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। তো এই ডিসপ্রপোর্শন রিয়াকশান কিন্তু দিতে পারে কে? হোয়াইট পি। একইভাবে আমরা আলোচনা করব রিডিউসিং প্রপার্টি। দেখো ফসফরাস এর জারণ অবস্থা কত না 0, তাহলে এ কি করতে পারে? ফসফরাসের জারণ অবস্থা কি হতে পারে? দেখো +1 হতে পারে, আবার -3ও হতে পারে। তো যখন পি নিজে জারিত হচ্ছে অর্থাৎ +1-এ যাচ্ছে বা পি এর মাথায় +5-এ যাচ্ছে বা পি মনে করো +3 কন্ডিশনে যাচ্ছে, এই জারণ অবস্থায় নিজে জারিত হচ্ছে, তখন এ কী শো করবে? রিডিউসিং প্রপার্টি, অর্থাৎ ফসফরাস একটি ভালো বিজারক রূপে কাজ করতে পারে। যেমন একটা উদাহরণ আমরা যদি দিই এরকমভাবে, নীল বর্ণের কপার সালফেট দ্রবণকে যদি আমরা তার সঙ্গে ফসফরাস যোগ করি CuSO4 এর দ্রবণে, তো এখানে যথেষ্ট মাত্রায় জল আছে। রিয়াকশানটা কীরকম হয় দেখো, ধাতব Cu অধক্ষিপ্ত হয়ে যায়, Cu অধক্ষিপ্ত হয়, তার সাথে H3PO4-এ কনভার্ট হয় নিজে, হ্যাঁ, এবং H2SO4 দ্রবণটা আম্লিক হয়ে যায়। H2SO4 H3PO4 আম্লিক দ্রবণ উৎপন্ন করে। এই যে কপারকে অধক্ষিপ্ত করলো মানে +2 স্টেজ থেকে কপার 0-তে কনভার্ট করলো, তার মানে এইটা কি? এইটা হচ্ছে বিজারণ। তাহলে এর থেকে বোঝা গেল যে ফসফরাসের একটি ভালো বিজারণ ধর্মী কঠিন পদার্থ। সিলভার নাইট্রেটের দ্রবণেও যদি আমরা একইভাবে বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে আমাদের তৈরি হবে কি? ধাপ ধূসর অধক্ষেপ সিলভারের, বা তুমি যদি সোনার কোনো ক্লোরাইড করো সেখানে সোনাকে অধক্ষিপ্ত করবে। তো আমরা মনে রাখবো যে কপার সালফেট দ্রবণে যদি এরকম ফসফরাস এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে কি? ধাতব কপার। তো এখানে একটু জিনিস মনে রাখবো যে এই কপারের জলীয় দ্রবণে সাদা ফসফরাস নিয়ে যদি একটু হিট করা যায় তখন কিন্তু রিয়াকশানের নেচারটা আবার চেঞ্জ হয়ে যাবে। তখন P4 CuSO4 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে দেখো Cu3P2 কালো বর্ণের ফসফাইড উৎপন্ন করছে।
অবশ্যই এক্ষেত্রেও P0 থেকে -3 জারণ অবস্থায় কনভার্ট হচ্ছে, অর্থাৎ বিজারিত হচ্ছে। H3PO3 প্লাস H2SO4 এইগুলো তোমরা কিন্তু বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে। আর সাদা ফসফরাস একটু মনে রাখবে যে এটা একটু বিষাক্ত ক্ষতিকারক পদার্থ, তাই খুব সাবধানতার সঙ্গেই কিন্তু ল্যাবে কাজ করা হয়, ঠিক আছে। আর এই যে কপার সালফেটের সঙ্গে যেহেতু খুব রিয়াক্টিভ, সেই জন্য দেখো কোনো কারণে যদি হাতে বা কোনো জায়গায় আমাদের শরীরে ফসফরাস লেগে যায়, তো তখনই সঙ্গে সঙ্গে এই কপার সালফেটের দ্রবণ দিয়ে আমরা আসলে সেই জায়গাটাকে ধুয়ে দিই, যাতে করে রিয়াকশান করে এই কপার ফসফাইডে কনভার্ট হয়ে যায় এবং আমাদের শরীরে ক্ষতির সম্ভাবনা থেকে আমরা বাঁচতে পারি। তো এই ছিল সাদা ফসফরাস সম্বন্ধে আজকের আলোচনা। এখানেই আমরা শেষ করছি।